আমি সব কিছু বিলিভ করি ওয়াল কাদরি ওয়াল খাইরি ওয়াল শাররি, একদম তাকদিরের উপরে। বা আমি একটা জিনিস ছোটবেলা থেকে শিখছি, হারা যাবে না, জিততে হবে। আমার টুইস্টিংটা হচ্ছে আমার মা মারা যাওয়ার পরে আমি তখন মেন্টালি সিক ছিলাম। আজকে পর্যন্ত আমি ওই সাবজেক্টটা মেনে নিতে চাইও না। জাতীয়তাবাদী দল বিএনপিকে পছন্দ করার পিছনে আমার মা। আপনি লাস্ট টাইম কখন আপনার পছন্দের একটা ফল আপনি কিনে আপনার মার কাছে নিয়ে আসছেন? আপনার মার পছন্দের একটা শাড়ি কিনেছিলেন বা একটা কাপড় দিয়েছেন, এসে মাকে বলছেন মা আজকে তোমার জন্য এটা নিয়ে আসছি। অনেকে আমরা ইয়াং জেনারেশন অনেকে গার্লফ্রেন্ড ধরে, বন্ধু বান্ধব বাইরে গিয়ে আড্ডা দিয়ে অনেক টাকা খরচ করে। আপনি একদিন করে দেখেন আপনার মায়ের ওই যে দোয়াটা আছে, এটা আপনার জন্য একটা ফিক্সড ডিপোজিট হয়ে যাবে, যেটা আপনার মা হারার পরে আপনি বুঝবেন। ছোটবেলা থেকে আমি খুবই ক্লোজ ছিলাম আমার আম্মুর সাথে, যার কারণে আমার কোনো চাইল্ডহুড ফ্রেন্ড নাই বললেই চলে। মার নাম কি ছিল? আমার আম্মুর নাম হচ্ছে জাহানারা বেগম। আর বাবা? আব্দুল মুসাউর চৌধুরী। পড়ালেখা বাইরেই পুরোটা? বাইরে। কোথায় কোথায়? আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। হ্যাঁ, আমার আবেগের জায়গা বাংলাদেশ। এখানে আমার মায়ের জন্ম, এখানে আমার বাবার জন্ম, আমারও জন্ম এখানে, আমার নারীটা পড়ছে এখানে। বাবা পারছেন না সেই জন্য? না না, তো পকেট খরচ না দেওয়ার মেইন কারণটা হচ্ছে দ্যাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য টিচিং দ্যাট তোমাকে আর্ন করতে হবে তোমার পকেট মানি টু গিভ ইউ আ লেসন, টু টিচ মি। হ্যাঁ, লেসন এটা বলতে পারেন। ফ্রাইডে এবং স্যাটারডে নাইট হচ্ছে আমাদের ক্লাবিং নাইট থাকে, যেমন লন্ডনে নাইট ক্লাব ওপেন থাকে। তো আমার বাবার কথা হলো, যদি আমার ছেলে রাত 12টা 12:30 পর্যন্ত রেস্টুরেন্টে চাকরি করে, তখন সে টায়ার্ড হয়ে যাবে, তখন সে কিন্তু খারাপ রাস্তায় যাবে না। আমার মেয়ে যদি যে আরো 2 বছর পরে সে কিন্তু চাইবে বাবা আমাকে এটা দেও, আমার মেয়ে যদি চাইলে আমি দিব না। তো আম্মুকে হেল্প করলে সো তাকে বুঝতে হবে যে আমাকে কিছু করতে হলে কিছু করে কিছু নিতে হবে, ফ্রি পাওয়া যায় না। আপনি যতদিন চাকরি করবেন আপনি কিন্তু কারো অধীনস্থ থাকবেন। আমি একজন কমার্শিয়াল পাইলট ছিলাম। আমি সোশ্যাল ওয়ার্ক করতেছি 2002 থেকে, আমার আব্বু মারা যাওয়ার পর থেকে। শিক্ষার সাইটটা আমি ওপেন করেছি 2023। 100-র উপরে আপনি বাড়ি করে দিয়েছেন? হ্যাঁ, সেটার আমি বাড়ি করেছি প্রায় 100-র উপরে। আমি সোশ্যাল ওয়ার্কটা ইটস অ্যান অ্যাডিকশন ফর মি। আমি অসম্ভব পছন্দ করি। আপনি বলতে পারেন হয়তো টপ 10 জনের মধ্যে একজন আমি গাড়ি কালেক্ট করি। একটা গাড়ির দাম 1.2 মিলিয়ন পাউন্ড হবে। আমি গাড়িটা যখনই আমার হাতে আসবে, গাড়িটার দাম হচ্ছে 5 মিলিয়ন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যদি এটা বিক্রি করে ফেলি উইথিন এ ইয়ার, তাহলে আমাকে ফেরারি বেন্ড করে দিবে আজীবনের জন্য। যদি অ্যালাউ করেন আপনার লাভ লাইফে আসতে চাই, কে ছিল প্রথম? আমার মা। তারপরে? আমার মা। পরেরটুকু না, মানে মা বাবাকে বাইরে এসে? আচ্ছা, আমার মেয়ে। আর মেয়ের মা? শি ইজ দ্য কুইন অফ মাই জান্নাত। হ্যাঁ। ব্যাপারটা খুব অদ্ভুত। ধরেন স্ক্রল করছেন, আপনি কিছু একটা খুঁজে বেড়াচ্ছেন যা আপনাকে আগ্রহ জন্ম দেবে এবং নিজের জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। কজন মানুষ আপনি পাবেন বলেন তো, যাকে দেখলে মনে হবে আই উইশ আমি এই রকম হতে পারতাম, যাকে দেখলে মনে হবে এই মানুষটার পা থেকে মাথা পর্যন্ত পজিটিভিটিতে ভরা। ইয়েস, আমি যখন প্রথম তাকে দেখি আমার মনে হয়েছে যে ও মাই গড, লোভের জায়গাটা নাই, দেওয়ার জায়গাটা পূর্ণ। এই মানুষটা আসলে কি, আমার খুব জানতে ইচ্ছা করেছিল। এবং একজন সাধারণ ফ্যানের মতো করে আমি তার ইনবক্স করেছিলাম, স্যার আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন। এবং তিনি ভাইয়ের মতো করে আপনাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন। ফাহিমাল চৌধুরী, মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইটস মিনস আ লট। আপনার একটা ছোট্ট বাইট আমার কানের মধ্যে না ঘুরে বেড়ায়। আপনি বলছেন যে আজকে যা কিছু আমার অর্জন, তার সব পেছনে সবটাই আমার মায়ের দোয়া, তার দোয়াতে আমি এত কিছু। যদি আমাকে আপনার একদম শুরু থেকে বলেন, যখন আমি শুনেছি 5 বছর থেকে আপনি বিদেশে, তার থেকে আজকে দা ফাহিম চৌধুরী। দেখেন, আমি আই ওয়াজ এ টডলার যখন আমি লন্ডনে যাই। মিটু। তো আমার পুরো মনে নাই এক্স্যাক্টলি কবে। আই ওয়াজ ভেরি ইয়াং। তো আমার যে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি সব কিছু লন্ডনে। অ্যান্ড since my childhood I was very close to my parents. So আমি আমার আম্মু আব্বুর I was a mommy's boy. So আমাকে যে অধিকাংশ ক্ষেত্রে আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজনরা সবাই আমাকে মামিজ বয় হিসাবে চিনে। I was very close to my parents. So আম্মু আব্বুকে যে রাত্রে যখন ওনাদের মানে রান্নাতে হেল্প করতাম, ঘরের টুকিটাকি কাজে হেল্প করতাম, ঘর গোছানোতে হেল্প করতাম। যখন আমার মা বাবা ঘুমাতো তখন ওদের পায়ের মধ্যে তেল দিয়ে মাসাজ করে করে ওনাদেরকে ঘুম পাড়াতাম। তো পরে আমি স্কুল লাইফের কথা বলতেছি, আমি বেডরুমে যেতাম, ঘুমাতাম। তো ফজরের নামাজের সময় আমার বাবা মা যখন ঘুম থেকে উঠতেন, ওঠার পরে তখন যে চা বানাতেন, তো ওই সময়টা অটোমেটিকলি উইদাউট এনি অ্যালার্ম
আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠতাম, নিচে চলে আসতাম, আম্মু আব্বুর জন্য চা বানাতাম। ফজরের নামাজের হ্যাঁ, সময়? এরপরে আমার হোমওয়ার্কগুলো করতাম, স্কুলের যে হোমওয়ার্কগুলো ছিল আমি হোমওয়ার্কগুলো সবসময় করতাম হচ্ছে যে ফজরের নামাজের পরে। তো সকাল 8টার মধ্যে ঘর থেকে বাইরে হয়ে যেতে হতো স্কুলে যাওয়ার জন্য। তো এর আগ পর্যন্ত তখন ওই সময়টা আমি হোমওয়ার্ক করতাম, চা বানিয়ে দিতাম। তো এরকম আমি ছিলাম, এটা আই ওয়াজ লাইক দ্যাট। আমাদের কোনো স্পেশালিটি মানে কেউ বলে দেয় না যে এইগুলো না 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 না, আই ওয়াজ ভেরি ক্লোজ টু মাই প্যারেন্টস। আমি সবসময় ছোটবেলা থেকে আমি খুবই ক্লোজ ছিলাম আমার আম্মু আব্বুর সাথে, যার কারণে আমার কোনো চাইল্ডহুড ফ্রেন্ড নাই বললেই চলে। মার নাম কি ছিল? আমার আম্মুর নাম হচ্ছে জাহানারা বেগম। আর বাবা? বাবার নাম হচ্ছে আব্দুল মুসাউদ চৌধুরী। পড়ালেখা বাইরেই পুরোটা? বাইরে, হ্যাঁ। কোথায় কোথায়? আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। হ্যাঁ, এরপরে হচ্ছে এর উপরে তার হয় না? না, ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। হ্যাঁ, যে লেখাপড়া সব কিছু লন্ডনে। হ্যাঁ। আচ্ছা, আর ব্যবসা শুরুটা কেমন করে ভাই? আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি রেস্টুরেন্ট যে আছে আমাদের রেস্টুরেন্টে ওয়াইটারি করতাম আমি নিজেদের। না না, আমি অন্য চাকরি করতাম। যেমন আমি ইউনিভার্সিটি লাইফে আমার বাবা আমার ইউনিভার্সিটি কস্টটা দিতেন, উনি আমার পকেট খরচ দিতেন না। তো পকেট খরচ না দেওয়ার মেইন কারণটা হচ্ছে দ্যাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য টিচিং দ্যাট তোমাকে আর্ন করতে হবে তোমার পকেট মানি। মানে বাবা পারছেন না সেই জন্য না? না, টু গিভ ইউ আ লেসন, টু টিচ মি। হ্যাঁ, লেসন এটা বলতে পারেন। তো আমি তখন হচ্ছে রেস্টুরেন্টে ওয়াইটারি করি, অনেক বিভিন্ন রেস্টুরেন্টে। তো সেটা হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে নাইট হচ্ছে মোস্ট বিজিস্ট নাইট। তো তখন সেখানে আমি ওয়াইটারি করতাম, আই ওয়াজ এ গুড ওয়াইটার অ্যাজ ওয়েল। যখন আমি আস্তে আস্তে বড় হলাম, প্রায় 1.5 বছর আমি এরকম ওয়াইটারি করছি পার্ট টাইম। যখন আমি আস্তে আস্তে বড় হলাম, আমার প্রচণ্ড বিরক্ত লাগতো আমার বাবা কেন আমাকে রেস্টুরেন্টে বললো কাজ করতে। উনি অন্য কোনো প্রতিষ্ঠানে আমাকে কাজ করতে দেয় নাই কেন, উনি বলছেন না তোমাকে রেস্টুরেন্টে কাজ করতে হবে। তো রেস্টুরেন্টে কাজ করার কারণ হচ্ছে ওই যে ফ্রাইডে এবং স্যাটারডে নাইট হচ্ছে আমাদের ক্লাবিং নাইট থাকে, যেমন লন্ডনে নাইট ক্লাব ওপেন থাকে। তো আমার বাবার কথা হলো যদি আমার ছেলে রাত 12টা 12:30 পর্যন্ত রেস্টুরেন্টে চাকরি করে তখন সে টায়ার্ড হয়ে যাবে, তখন সে কিন্তু খারাপ রাস্তায় যাবে না। দ্যাট ওয়াজ হিজ ইন্টেনশন। সেটা আমি কিন্তু অনেক পরে বুঝছি। মাশাআল্লাহ। এবং দেখেন ওই বয়সে একটা ছেলে, বাংলাদেশের বয়সে একটা, আপনার সমবয়সে যদি হয়, ইন্টার পড়ছে, পাশ করেছে, এটা তো রেস্টুরেন্টে বা এরকম অড জবের জন্য মেন্টালি নট প্রিপেয়ার্ড না। এটা হচ্ছে আপনার জব ইজ জব। আপনাকে আমি আমার কথা যে বলি যে আমার স্টার্টিংটা আমার যে রেস্টুরেন্টে কাজ করতেই হতো এমন কোনো কথা না। ইট ওয়াজ দ্য লেসন অফ ফ্রম মাই প্যারেন্টস। যেমন আমার মেয়ের বয়স হচ্ছে এখন, আমার মেয়ের যে বয়স হচ্ছে 3। আমার মেয়ে যদি যে আরো 2 বছর পরে সে কিন্তু চাইবে বাবা আমাকে এটা দেও, আমার মেয়ে যদি চাইলে আমি দিব না। আমি তখন বলবো যাও তোমার আম্মুকে গিয়ে একটু হেল্প করো। তোমার আম্মুকে হেল্প করলে সো তাকে বুঝতে হবে যে আমাকে কিছু করতে হলে কিছু করে কিছু নিতে হবে, ফ্রি পাওয়া যায় না। এই লেসনটা হচ্ছে আমার বাবার কাছ থেকে আমার শিক্ষা। সো আমি এটা অ্যাপ্লাই করবো আমার বাচ্চাদের জন্য ইনশাল্লাহ। আপনি যখন জবটা থেকে ব্যবসায় চিন্তা করলেন সেটা কেমন ছিল? আমি কখনো দেখেন যে আপনি যতদিন চাকরি করবেন আপনি কিন্তু কারো অধীনস্থ থাকবেন, সোজা বাংলায় চাকর। চাকর বলতেই পারেন। হ্যাঁ, জি। তো আমি সবসময় আই ওয়াজ ভেরি অ্যাম্বিশিয়াস অ্যান্ড আমি চেয়েছিলাম যে আমি আমার নিজের মতো করে টাইম যাতে আমার ফ্যামিলিকে দিতে পারি। তো আমার যেমন আপনি যদি চাকরি করেন, তা চাকরি করলে আপনার একটা টাইমিং থাকে, যে টাইমিংটা হচ্ছে আপনি ওই যে 9 to 10 সরি 9 to 5 আপনাকে এই টাইমের মধ্যে থাকতে হবে। তো আমি একজন কমার্শিয়াল পাইলট ছিলাম, সেটা বলা হয় নাই। ইউ ক্যান ফ্লাই? হ্যাঁ, আই ক্যান। ওয়েল, আই ওয়াজ এ কমার্শিয়াল পাইলট। হ্যাঁ, সিপিএল কমপ্লিট করছি। সো আমি তখন আমি করলাম কি যে আমার যেহেতু ব্যবসাতে আমি যখন ঢুকবো, সো আমি আমার নিজের জীবনের যে কন্ট্রোল নিজে করতে পারবো। অর্থাৎ হচ্ছে আমার টাইমিংটা আমি বাইর করবো। আই উইল বি দ্য বস অফ মাই ওন ইন্ডাস্ট্রি অ্যান্ড আই উইল গিভ টাইম টু মাইসেলফ, যে আমি কখন নিজেকে টাইম দিব। তো এই মেইন উদ্দেশ্যটা ছিল যে আমি আমার যে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য। আমি ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। সো তখন আমি যে আমার জীবনের ফার্স্ট বিজনেসটা স্টার্ট করি যে একটা ফ্ল্যাট রেনোভেশন থেকে। যেন আমি একটা ফ্ল্যাট কিনি, ফ্ল্যাট কেনার পরে এটা মর্গেজ দিয়ে ফ্ল্যাট কিনতাম। তো কিনে সেটাকে রেনোভেট করে এটাকে আমি সেল করছি। তখন এরপরে আমি ছোট একটা বাড়ি কিনলাম। সো ফার্স্ট লাভ কত ছিল, প্রফিট কত ছিল? প্রফিট আসলে ওই সময় আমি বলবো ব্রেক ইভেন ছিল। মানে আমি তখন শিখতেছিলাম, ব্রেক ইভেন ছিল। তো এরপরে নিলাম একটা বাড়ি নিয়ে এটাতে লস করছি সামান্য লস করছি। তো এরপরে আমি জানতে চাইলাম যে কারণ কি। তো এটা কি যে মার্কেটের অবস্থা নাকি যে, তখন আমি দেখলাম না আমি যে লোকদেরকে আমি আসলে আবার ওই ছোটবেলা থেকে একটু শখিন টাইপের। তো আমি সবসময় দামি জিনিসগুলা ওই বাড়িতে রেনোভেশনের সময় বাড়ি মানে বড় বড় কোম্পানিকে ইউজ করেছি। তখন আমি বেসিক জিনিসগুলো ইউজ করি নাই।
তো পরে আমি দেখলাম না এটা হচ্ছে আমার জন্য আরেকটা শিক্ষা যে না, আমি যে দামি দামি জিনিস ব্যবহার করে অভ্যস্ত। সো যখন আমি রেনোভেশন করব তখন হচ্ছে আমি কোনো কোম্পানি না, আমি ব্যক্তিকে হায়ার করে আমি কাজগুলা করাই। তো এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রফিট মার্জিন মোটামুটি ভালো হচ্ছে। তো এইরকম এরপরে অনেক সময় দেখা যাচ্ছে আবার ব্রেক ইভেন হচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে সামান্য লস হচ্ছে। বা আমি একটা জিনিস ছোটবেলা থেকে শিখছি, হারা যাবে না, জিততে হবে, যুদ্ধ করতে হবে জীবনের সাথে। কারণ ইউ আর দ্য বস অফ ইউর সেলফ। তোমাকে তুমি নিজেকে নিজের বস, তুমি নিজে। তুমি যখন কেউ হারতে শিখে যায়, বা অনেক মানুষ দেখবেন যে ইমোশনালি হেরে গেছে, জীবন তছনছ হয়ে গেছে, লাইফ না, ওই হারাটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তো আমি হারতে শিখিনি, জিততে শিখেছি। আর এইখানটাতেই সবার সঙ্গে পার্থক্য তৈরি হয়ে যায়। মানুষ একটা ধাক্কা খাইলে পড়ে যায়, মানুষ একটা ধাক্কা খেলে উঠতে পারে না, মনে হয় যে আর হবে না হয়তো। এটা হচ্ছে যে আপনি জীবনে সবসময় আপনাকে সাকসেস হওয়ার সময় আপনাকে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। আমি হারার জন্য জন্ম নেইনি, এটা কিন্তু সেট আপ করতে হবে। এটা তো হয় না চৌধুরী সাহেব। হাউ ইউ ডিড? দেখেন, প্রথমত হচ্ছে আপনাকে সেলফ কনফিডেন্স। যেমন আমি এখন আপনার সাথে বসে ইন্টারভিউ দিচ্ছি, আমি কি পোশাক পরে আসবো বাসা থেকে, আমাকে দেখতে ভালো লাগবে কিনা, এটা হচ্ছে সেলফ কনফিডেন্স। আমার এই কনফিডেন্স নিয়ে আমি আপনার কাছে এসেছি, কথা বলতেছি। আমি যদি নার্ভাস হয়ে আসি তাহলে আমি আপনাকে ইন্টারভিউটা ঠিকমতো দিতে পারবো না। সো সেলফ কনফিডেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে মানতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ফেইলিয়ার হওয়ার জন্য না, জিতার জন্য। সো আপনাকে জিততে হবে। তবে জিততে হলে আপনি যদি কারো ক্ষতি না করেন, জীবনে কোনো দিন আপনি হারবেন না, এটা আমি বিশ্বাস করি। সেলফ কনফিডেন্স, আর আপনি জীবনে কারো ক্ষতি করবেন না। কিছু পাওয়া বা কোনো কিছু জয় করা কি কোনো না কোনোভাবে মানুষের ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় না? যে আপনার জয় মানে তো আরেকজনের হার। না, কারণ হচ্ছে যে যারা, আমি আপনাকে একটা আপনি যদি ইসলামিকভাবে চিন্তা করেন, প্র্যাকটিক্যালভাবে চিন্তা করেন, আমি যদি আপনার সাকসেসের পিছনে আমি হিংসা করি, তাহলে ইসলাম কি বলে? ইসলাম যে আমি যখন আপনাকে হিংসা করব বা আপনার সাকসেসটাকে আমার গায়ে জ্বলন হবে বা গীবত করব, হ্যাঁ, গীবত আল্লাহ তো ততক্ষণ ওই বন্দা যতক্ষণ ক্ষমা করে না, আল্লাহই তো ততক্ষণ ক্ষমা করতে পারবে না। আল্লাহ তো এই অধিকারটা বন্দার উপর রেখে দিয়েছে। সো আমি যখন আপনার ক্ষতি চাইবো, এটা নিশ্চিত মনে রাখতে হবে আমার কিন্তু ক্ষতি হতেই হবে। এবং আপনার সাকসেস দেখে তখন আমার দরকার হচ্ছে আমি ইন্সপায়ার্ড হওয়া। এই মানুষটা হলো কিরকম, পিছনে কারণটা কি, লজিকটা কি, সেটা কিন্তু খুঁজে বাইর করা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ফাহিম ভাই, আপনার যদি ধরেন যে একজন, আপনি না অন্য একজন মানুষ যদি বিচার করে যে আপনার সফলতার জন্যে মূল জায়গাটা কি ছিল, মানে টুইস্টটা কি ছিল, সবাই তো আর হইতে পারে নাই চৌধুরী সাহেব। আমার আসলে টুইস্ট বলতে কোনো কিছু না, আমি সব কিছু বিলিভ করি ওয়াল কাদরি ওয়াল খাইরি ওয়াল শাররি, একদম তাকদিরের উপরে। আমি যে কোনো কিছু আমি কাজ করি, আমি যাই করি না কেন সেটাকে আমি হোল হার্টেডলি আমি ভালোবেসে করি। তো এই হচ্ছে আমার একটা অভ্যাস। আর দ্বিতীয়ত হচ্ছে আমার টার্গেট কি, আমি যে একটা জিনিস করতেছি এটা টার্গেট কি, এটার এন্ডিংটা কি হবে, সেটা আমাকে চিন্তা করতে হবে। তো আমি সেইভাবে স্টার্ট করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি লাইক এ সাইড, আমি ব্যবসাতে ব্রেক ইভেনে গিয়েছি, লস করেছি, লাভ করেছি, এইরকম। তো আমার টুইস্টিংটা হচ্ছে আমার মা। আমার মা হচ্ছে, আমি খুব ওপেনলি বলে ফেলতেছি যে এটা ইন্সপায়ার করার জন্য মানুষদেরকে। আমার আম্মুর চিকিৎসা, উনি অনেক অসুস্থ ছিলেন। তো অনেক বছর আমি নিজে যে আমার এটা বলা যায় না যে আমার মা আমার বাসায় ছিল, আমি এটা বলতে পারি, মোর আর ভদ্রতা হবে, আমার মায়ের সাথে আমি ছিলাম। আমার আল্লাহ দিয়েছিল। হ্যাঁ, তো আমি আমার মায়ের সাথে ছিলাম। আমার সব ভাইরা বিয়ে শাদী করেছে, দে প্রিঅকুপাইড, তাদের ফ্যামিলি বিজনেস সব কিছু নিয়ে তারা অনেক ব্যস্ত। তো আমরা আবার আমাদের ফ্যামিলি ইউনিটিটাও ভালো, বাট সবাই ব্যস্ত ছিল। তো আমি সুযোগটা পেয়েছি। তো আমার মায়ের যতটুকু যে আমি পেরেছি, আমি মনে করি এখনও ঠিকমতো করতে পারি নাই। আমার মায়ের গোসল করানো থেকে নিয়ে, আমার মায়ের যে মেডিকেল চিকিৎসা থেকে নিয়ে, চিকিৎসা বহন করা, এমনকি আমার মায়ের কাপড় ধোয়া থেকে নিয়ে, আমার মাকে মুখে তুলে খাওয়ানো থেকে নিয়ে। মায়ের কাপড় ধোয়ার সুযোগ পেয়েছেন? হ্যাঁ, আমার মাকে আমি নিজে গোসল করিয়েছি। তো যে গোসল করানো থেকে নিয়ে, পুরা শরীরে তেল মাখানো থেকে নিয়ে A to Z, সব কিছু আমি করতাম, খুব প্যাশনেটলি করতাম।
মানে যে, এবং আমার আম্মুর একটা সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সম্ভব ধার্মিক ছিলেন। আমার মা কিন্তু কখনো ঘরের বাইরে যেতেন না। লন্ডনের লাইফে আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার মা একটা কর্নার শপে গিয়েছেন। তো উনি খুবই ধার্মিক ছিলেন। আর আপনার মধ্যে আমি কোরআনের অনেক আয়াত শুনি, আপনার কাছ থেকে কোরআনের অনেক বাণী শুনি। আপনি কোরআন শরীফ মানে আমি আয়ত্ত করলেন? আচ্ছা, আমি আমার মা যে, এখানে আমার একটা সিক্রেট রয়েছে। আমার মা যেদিন মারা যায়, আমার মা মারা যাওয়ার পরে আমি তখন মেন্টালি সিক ছিলাম, আমি ডিপ্রেস ছিলাম, অ্যান্টি ডিপ্রেশন মেডিকেশন খেতাম। তখন ঘরের মধ্যে কেউ যদি দরজায় মানে পোস্টম্যান এসে নক করে আমি আতঙ্কে পড়ে যেতাম। ডুপ্লেক্স বাড়ি, যে নিচের তলা থেকে উপরতলা উঠতে গিয়ে এই সিঁড়ির মধ্যে কয়টা হবে, হয়তো 16টা স্টেপ হবে, 16টা স্টেপের মধ্যে 2বার আমার ব্রেক নিতে হতো। আমি অ্যাংজাইটি অ্যাটাক হতো আমার, এইগুলোতে আমি ছিলাম। ওই সময়টা, হ্যাঁ ওই সময়টা কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, আমি কোরআন শরীফ পুরো হিফজ কমপ্লিট করেছি নিজে নিজে, একা একা, কারো হেল্প ছাড়া। মার ওই চলে যাওয়ার, হ্যাঁ এটাকে, কারণ যে কোনো সন্তান যদি সে হিফজে কোরআন হয় আর সে যদি তার বাবা মার কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে সে দোয়াটা করে, তো অটোমেটিকলি আমি শুনেছি ওই খবরের মধ্যে নাকি কোনো আযাব থাকে না। তো আমার মার তো বেস্ট আমি চাবো। তো ওই সময় আমি হিফজ করেছি, যদিও আমার যে হিফজের মধ্যে অসম্ভব ভুল আছে, বাট আলহামদুলিল্লাহ আই ট্রাইড। সো এটার সময় 3 মাসের মধ্যে আমি কমপ্লিট করেছি। মানে মা চলে যাওয়াটা আপনার লাইফের সবচেয়ে বড় ধাক্কা? আমি আসলে এটা যে অনসেট বলতে পারি না, বাট আমি আই ওয়াজ অন সুসাইডাল লিস্ট। হ্যাঁ, আই ওয়াজ অন দ্য সুসাইডাল থট, এটা বলতে পারি। মার চলে যাওয়া নিতে পারেন? আমি নিতে পারিনি। আজকে পর্যন্ত আমি ওই সাবজেক্টটা মেনে নিতে চাইও না। বিকজ আজকে আমি যাই আছি, আজকে আপনিও আমাকে ডাকছেন, সেটাও কিন্তু আমার মায়ের অবদান। আমি অসংখ্য আপনাকে বলতে শুনছি আমার মায়ের অবদান, মায়ের অবদান, কিন্তু ভেতরে যে এইভাবে গেতেছে ফ্রেন্ড ভাই। আচ্ছা, আমরা না অবলীলায় মারে অপমান করতে পারি, করি না? অসংখ্য মানুষকে দেখি যারা পৃথিবীতে সাকসেস চায়, তাদের যদি মা বাবার দোয়া না থাকে, আমরা অনেক ছেলেমেয়েরা আমরা করি কি, যেমন আমাদের বাবা মার কোনো কিছু, বাবা মার সাথে আমরা ঝগড়া করবো, অভিমান করবো, এটাই নর্মাল। হ্যাঁ, বাবা মা এটা বুঝে। কিন্তু আপনার আজকে যে আপনার দর্শকরা যারা দেখতেছেন, আমি তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি লাস্ট টাইম কখন আপনার পছন্দের একটা ফল আপনি কিনে আপনার মার কাছে নিয়ে আসছেন, এসে ফলটা নিজে কেটে কেটে আপনার মাকে দিয়েছেন, মা তুমি খাও? আপনি লাস্ট টাইম কবে আপনার মার পছন্দের একটা শাড়ি কিনেছিলেন বা একটা কাপড় দিয়েছেন, এসে মাকে বলছেন মা আজকে তোমার জন্য এটা নিয়ে আসছি? অনেকে আমরা ইয়াং জেনারেশন, অনেকে গার্লফ্রেন্ড ধরে, বন্ধু বান্ধব বাইরে গিয়ে আড্ডা দিয়ে অনেক টাকা খরচ করে। আমরা কখন লাস্ট টাইম এই কাজটা করেছিলাম? আপনি একদিন করে দেখেন, আপনার মায়ের ওই যে দোয়াটা আছে, এটা আপনার জন্য একটা ফিক্সড ডিপোজিট হয়ে যাবে, যেটা আপনার মা হারার পরে আপনি বুঝবেন। মায়ের দোয়া একটি অন্যরকম। আপনি ফিল করতে পারেন এখনো যে মায়ের দোয়া আছে আপনার সাথে? আমি সবসময় ফিল করি। আমার মা যদি এখন বেঁচে থাকতো, আমি মনে হয় পারলে জানটাই দিয়ে দিতাম। হারার পরে তো আমি কোন কোন জায়গায় জীবনে ভুল ছিল, কোন কোন জায়গায় আমি অভিমান করেছিলাম, সেই জিনিসগুলো এখন মনে হলে রাত্রে ঘুমাতে পারি না। কেন আমি এটা করলাম? না করলে তো পারতাম। উনি কখনো স্বপ্নে আসে? খুব কম। আমি এটা জানি না কারণ কি, খুব কম। কিন্তু আমার ধারণা আপনার মা, আমি বিশ্বাস করি আপনার মা আপনাকে নিয়ে গর্ব করেন। সিলেটের প্রতিটা ঘাটে ঘাটে, পথে পথে মানুষ আপনার জন্য দোয়া করে। এবারে গিভার, কমপ্লিটলি গিভার। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি দিলে কিন্তু আপনি কমে না। এটা হচ্ছে একদম অথেন্টিক হাদিস, যে আপনি যদি কোনো যে আপনি দান করেন, দান করলে কোনো মানুষ গরিব হয় না। দান করে যদি কোনো মানুষ গরিব হয় তাহলে আমি বলবো যে মানে কোনো এক্সাম্পল নাই, সোজা হিসাব নাই, না, দান করে কোনো মানুষ গরিব হয় না। সো আমি গিভার বলতে কি, আমি যখন একটা সাধারণ একটা রিক্সাওয়ালা বা একটা শ্রমিককে আমি দেখি, তখন আমি একটা জিনিস বিশ্বাস করি, তার আল্লাহ আর আমার আল্লাহ একই আল্লাহ। সে যাকে সজদা করে আমিও তাকে সজদা করি। সো আল্লাহ রব্বুল আলামিন আমাকে চাইলে তার জায়গায় রাখতে পারতো, তাকে আমার জায়গায় রাখতে পারতো। এই পৃথিবীতে কয়েক কোটি মানুষ আছে, তার মধ্যে ওয়াই আল্লাহ হ্যাজ চুজেন মি টু বি হু আই এম টুডে। আল্লাহ কেন আমাকে চয়েস করলো? আমার মধ্যে তেমন কোনো যোগ্যতা আমি নিজে দেখতেছি না। তো যার কারণে আমি আমার ড্রাইভার থেকে নিয়ে আমার কাজের সবার সাথে যতক্ষণ পর্যন্ত সবাই ডাইনিং টেবিলে না বসে, আমি ততক্ষণ খাওয়া শুরু করি না। আমার প্রত্যেকটা স্টাফ বসতে হবে আমার সাথে খাবার টেবিলে একসাথে। তো আমার বাবুর্চি আবার মাঝে মধ্যে
চালাকি করে একটু সুন্দর করে বোনা টুনা বানাইয়ে আমার পাশে এসে রেখে দেয়, বলে যে স্যার এটা আপনার জন্য। তখন অনেক সময় আমার বাবুর্চি যখন যা অন্য কিছু আনতে, তখন ওই খাবারটা সবথেকে ভালনারেবল যে স্টাফটা আমার, সেটা আমার ড্রাইভার হতে পারে, আমার কাজের ছেলে হতে পারে, তার প্লেটে আমি ছেড়ে দিই। মাশাআল্লাহ। আমার রুচি হচ্ছে না বলে, যদি আমার লুভ আসতেছে আমি খাবো, আমি জানিও যদি খায় আমার জন্য লাভ বেশি। মাশাআল্লাহ। আপনি ট্রাস্ট কবে থেকে শুরু করলেন ভাইয়া? আমি সোশ্যাল ওয়ার্ক করতেছি 2002 থেকে, আমার আব্বু মারা যাওয়ার পর থেকে। তো এরপর হচ্ছে শিক্ষা হিসাবে ট্রাস্টটাকে আমি এই যে অফিসিয়ালি যে শিক্ষার ক্ষেত্রে আমি না, ওটা হচ্ছে 2002 থেকে, আর শিক্ষার সাইটটা আমি ওপেন করেছি 2023। ওকে, ওইটা কেন কিভাবে শুরু করা? আমি দেখেন, আমি অনেক মানুষকে বৃত্তি দিচ্ছেন আমি দেখেছি। ওটা খুব ছোট একটা অংশ আপনি বলতেছেন। আমি পুরো বাংলাদেশের, আপনি শিডর যখন হয়েছিল 100-র উপরে আপনি বাড়ি করে দিয়েছেন। হ্যাঁ, শিডরে আমি বাড়ি করেছি প্রায় 100-র উপরে। এটা হচ্ছে আপনি যদি গভর্নমেন্টের খাতায় দেখেন, আমার তৎকালীন গভর্নমেন্টের খাতার মধ্যে এটা লিস্টে আছে, শিডরে ইয়ে করছি আমি। এরপরে হচ্ছে আপনার যখন সুনামি ছিল, তখন আমি অনেক ছোট ছিলাম, 2000 মোস্ট প্রবাবলি ইট ওয়াজ 2004। আমি সুনামিতে তখন আমি গেছি, যে ব্রিটিশ রেড ক্রসের সাথে আমি গিয়েছি তখন থাইল্যান্ডে, আমি সেখানেও কাজ করেছি। আমি সোশ্যাল ওয়ার্কটা ইটস অ্যান অ্যাডিকশন ফর মি। আমি অসম্ভব পছন্দ করি সমাজ সেবা করা, মানুষদেরকে হেল্প করা। মানে এটাতে আমি যে শান্তি পাই, যে আমি রাত্রে শান্তিতে ঘুমাতে পারি ওই কাজে। প্রত্যেকটা দিন রাত্রে ঘুমানোর সময় আমি হিসাব করি আজকে আমি কি করছি, মানে আমি কতটুকু যে মানুষের নিজে করেছি, নিজের হিসাব নিজে। হ্যাঁ, আমি আজকে কি পর্যন্ত করেছি, কত টাকা আমি মানুষদেরকে দান করতে পেরেছি, কতটা মানুষের উপকার করছি, এই হিসাবটা মাথায় রেখে আমি কিন্তু ঘুমাইতে পারি, খুব শান্তিতে একটা ঘুম আসে। ওদের তো কাজ কমে গেল ভাই। ওটা আমি জানি না। তো এটা শুনুন, এটা করতেছি কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে সেটা আল্লাহ জানে, মানে আমি তো জানি না, বাট আমি হোল হার্টেডলি আমি ট্রাই করি করার জন্য। অথচ আপনার পলিটিক্যালি কোনো উইশ এখন পর্যন্ত দেখা যায়নি, যেটা সবারই থাকে। সরি ফর মাই না পলিটিক্যালি কি আমি আপনাকে বলি, আমি আই হ্যাভ সিন ইউর সাপোর্ট, বাট আমি এটা দেখি নাই যে আপনি নমিনেশনের জন্য অনেক বেশি করেছেন। আমি আপনাকে ওপেনলি বলি, আমি এটা হয়েছে কখনো মিডিয়াতে বলার সুযোগ পাই নাই। আমি জনাব তারেক রহমান সাহেব আমাকে অসম্ভব পছন্দ করেন। উনি কেন করেন আমি জানি না, তবে আমার মায়ের যেদিন দাফন করি আমি, সেই দিন আমি ওই জায়গাতে আমার যে জাতীয়তাবাদী দল বিএনপিকে পছন্দ করার পিছনে আমার মা। আমি সেই স্টোরিটা আপনাকে বলি সংক্ষিপ্তভাবে। আমার মা অসম্ভব, লাইক এ সাইড, উনি অনেক ঘরোয়াভাবে থাকতেন, পানের বাটা নিয়ে বসে থাকতেন, সোফার মধ্যে শুয়ে পড়তেন। তো আমার মা বলতেন টিভিটা অন করে তো খালেদা জিয়াকে একটু দেখবো। তো উনি খালেদা জিয়াকে কেন পছন্দ করতেন জানি না। তো অন্য সময় ইউটিউবে গিয়ে আমি তখন ওই যে খালেদা জিয়ার যখন ছবি আসতো তখন ওটা পোজ করে রাখতাম, আমার মা ওনাকে দেখে দেখে ঘুমাতেন। কেন আমি জানি না, এর হিস্ট্রি জানি না। আর এখন আমার মা মারা যাওয়ার পর এটা আমাকে প্রচণ্ড, মানে আমার মায়ের পছন্দ কী ছিল, অপছন্দ কী ছিল, সেগুলো কিন্তু আমি রিসার্চ করা শুরু করলাম। আমার মায়ের দাফন দিয়ে এই কবরস্থান থেকে আমি কিন্তু প্রথম ফোন কলটা করি, তখন হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ কনসুলার ছিল ব্রিগেডিয়ার জেনারেল লুৎফুল হাসান স্যার, তখন লন্ডনের মিনিস্ট্রি অফ কনসুলার ছিলেন। ওনাকে আমি ফোন করছি, তৎকালীন মেজর জেনারেল শাম স্যারকে ফোন করছি বাংলাদেশে। আমি বলছি আমাকে তারেক রহমান সাহেবের সাথে আমাকে কথা বলতে হবে। সেই জায়গা থেকে স্টার্ট, এবং জনাব তারেক রহমান সাহেব এই বিষয়ে পুরা উনি জানেন এবং উনি বিশ্বাস করেন। বাট এটা হচ্ছে আমার পছন্দ, বাট আমি পলিটিক্সে নাই। একটা পছন্দ মানুষের থাকে, আপনি যখন বুটের মধ্যে যাবেন কাউকে না কাউকে তো দিতেই হবে, ওই পছন্দ। আর আমি অসম্ভব পছন্দ করি। শিশুরাও নিরপেক্ষ না, তারাও কোনো একটা খেলনাকেই পছন্দ করে। রাইট, এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াট ইট ইজ। ওকে, আপনার এই শিক্ষা বৃত্তি নিয়ে যখন কাজ করতে গেলেন, আমি আপনার অফ রেকর্ডে বলছিলাম যে আমাদের বর্তমান তরুণ সমাজের সমস্যা হচ্ছে আমরা দিকভ্রান্ত, আমরা জানিই না কোন দিকে আসলে যাইতে হবে। আপনার এক্সপিরিয়েন্স কি বলেন বলতে, এত স্টুডেন্টের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে। তরুণ প্রজন্মটা হচ্ছে আমাদের, এবং বর্তমান এই যে ছাত্রছাত্রীরা হচ্ছে এই দেশে একদিন তারা সচিব হবে, এই দেশে তারা অনেক বড় বড় অফিসাররা হবে, তো তারা ক্যাবিনেটে যাবে। সো এবং অনেক আছে ভালো ভালো ডিগ্রি নিয়ে দেশের বাহিরে যাবে। লেখাপড়াটা যে তাদেরকে আমাদেরকে কিন্তু এখন থেকে তৈরি করতে হবে। আমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু অসম্ভব দুর্নীতি আছে। আপনি যদি দেখেন যে এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ, যেই দেশটার মধ্যে আমাদের জিডিপি কিন্তু দেখেন, আর আমাদের শিক্ষার বাজেট দেখেন অনলি 1.65%। তো এই 1.65% দিয়ে আপনি এই দেশে এত মানুষদেরকে শিক্ষা দিবেন কীরকম, যেটা আমি আশা করি। এবং ওই দিন আমি বলছিলাম যে এটা আমি আশা করি আগামী সরকার যেই আসুক, গণতান্ত্রিক সরকার, আমি চাই তারা যেন এটাকে মিনিমাম হলে 5% নিয়ে যায়। কারণ আমাদের আপনাকে কিন্তু একটা জাতি গঠন করতে হলে একটা শিক্ষিত, কোনো বিকল্প নেই, হ্যাঁ হতে হবে, শিক্ষিত জাতি হতে হবে। এবং
আপনি যখন মেধা আপনার থাকবে, আপনার শিক্ষা শিক্ষিত থাকবেন, আপনি দেশের বাইরে যেতে পারেন, দেশের জন্য কাজ আপনি করতে সব পারেন। পৃথিবীর সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাদের এডুকেশন সিস্টেম আমাদের এডুকেশন সিস্টেম কম্পেয়ার করতে পারেন, বা ল্যাকটা কোথায় মনে এটা আমি হয়? বলতে পারবো না। বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমের মধ্যে আমি এখনো ঢুকি নাই, আমি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে যাই নাই, বলতে পারবো না। তবে আমি মনে করি সব কিছুর পিছনে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে দুর্নীতি। আমি মনে করি দুর্নীতি এবং স্বজনপ্রীতি, আর হচ্ছে মানে মামা চাচা ফোন দিয়ে তদবির করে, এইগুলো সমস্যা আমাদের আপনার দেশে। এই জিহ্বা কাটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা, আপনি হুটহাট করে অনেক কথা বলে ফেলেন। এটা সত্য কথা, এটা আসলে সত্য কথা। আপনি দেখবেন যে আপনার সন্তান আজকে আদমজি ক্যান্টনমেন্টে, আমার কাছে অনেক সময় এরকম আমার কাছেও তদবির আসতো জি, যে আদমজি ক্যান্টনমেন্টে পড়তে পারতেছে না, অমুক জায়গায় পড়তে পারতেছে না, একটু অমুককে বলে দেন, একটু অমুককে বলে দেন। ওয়াই? জি। কেন বলতে হবে, কেন বলতে হবে? এর পিছনে তো কোনো না কোনো রহস্য আছে। তো এগুলো হচ্ছে কি সত্য কথা। আমরা বাংলাদেশি, আমাদের নসিবটা খারাপ। আমরা এখন পর্যন্ত ওই মামা চাচার তদবির থেকে আমরা বাইরে আসতে পারি নাই। এই জায়গা থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। এবং যে মেধায়, যেটা হচ্ছে 5 অগাস্টে যে জিনিসটা হচ্ছিল মেধা নিয়ে, এবং আমি দেখেছি সেখানে আপনি 5 কোটি টাকা দান করছেন অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য। 5 কোটি টাকা। হ্যাঁ, আপনার মনে হয় না ভাই যে আপনি এক পৃথিবীর সবচেয়ে ভালো দেশে আছেন, একদম লিটারেলি সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে আপনি যখন বাংলাদেশে কাজ করতে যাচ্ছেন, নানান জায়গায় আপনি ভুলভাবে ট্রিট হচ্ছেন, ভুলভাবে প্রেজেন্ট হচ্ছে আপনাকে, আপনি কি কখনো এটা মনে হয়েছে বা অসম্পূর্ণভাবে? এটা হচ্ছে আমার আবেগের জায়গা বাংলাদেশ। এখানে আমার মায়ের জন্ম, এখানে আমার বাবার জন্ম, আমারও জন্ম এখানে, আমার নারীটা পড়ছে এখানে। আমাদের মতো যদি 2-1 জন মানুষ না আসে, পরিবর্তন আসবে কিরকম? ইউ গট এ স্যাক্রিফাইস। তালি হোক যারা দেখতেছে। ম্যাটার্স। ওই ঠান্ডার দেশ, পরিচ্ছন্ন দেশ রেখে আপনি ধুলোর মধ্যে হেঁটে বেড়াচ্ছেন, ঘামের মধ্যে মানুষের সাথে কথা বলতেছেন। আজকে আমি ফাহিম, আমি যাই আছি না কেন, আমি যদি এই দেশে জন্ম না নিতাম, এই দেশের বিশেষ করে আমার সিলেটের মানুষের ভালোবাসায় আজকে তো আমি যাতাই। আমার আইডেন্টিটি ক্যারি করে তো আমার দেশের মানুষের কারণে। কফি ইফ ইউ লাইক। আমরা পরের ইয়েতে যাবো, তার আগে আপনি যদি একটু গলা ভিজায় নেন। আচ্ছা, থ্যাংক ইউ। খাইতে পছন্দ করেন কি ভাই? হোয়াট ইউ লাভ টু হ্যাভ ফুড? আমি ডাল, আলু ভর্তা, আচ্ছা, আমি সবজি, এগুলো আমার একটু বেশি পছন্দ। তো খাঁটি বাঙালি। হ্যাঁ, এগুলো মানে আমি খাওয়ার বেলা এগুলো অনেক পছন্দ করি। সবজি, ডাল, আলু ভর্তা, মানে ভর্তা টাইপের যা আছে তাই। এবং আপনার অ্যাটায়ার বলে দিস ইজ টপ নচ। কি না, আমি একটু হচ্ছে আমি একটু ব্র্যান্ডের প্রতি একটু ফ্যাসিনেশন আমার আছে। আমি একটু শকিং টাইপের, এটা বলতে পারেন আপনি। এটা আমার অহংকার হলো, কিছু করার নাই। আমি একটু শকিং টাইপের। এবং আপনার গাড়ির কালেকশন শুনেছি অনেক দারুণ। আমি গাড়ি কালেকশন বলতে এটা খুব ইন্টারেস্টিং। আমি হচ্ছি ওয়ান অফ দ্য টপ যে কার কালেক্টর ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দ্য টপ। হ্যাঁ, আমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য, মানে আপনি বলতে পারেন হয়তো টপ 10 জনের মধ্যে একজন আমি গাড়ি কালেক্ট করি। এবং আমার কাছে কিছু কিছু গাড়ি আছে। বলেন না কি কি আছে? না, আমার কাছে ছেলেদের জন্য এই লাইনগুলো। না, আমি লাইক ইউ সেড, আপনি নেম ইট। আপনি যে ফেরারির কথা বলেন, ল্যাম্বরগিনির কথা বলেন, আপনি যে শুধু ব্র্যান্ডের নামটা বললাম, যে এরপর হচ্ছে আপনার বুগাটির কথা বলেন, বেন্টলি যে বলেন, মানে অল দিস আমার কাছে। এখানটা খুব লাগলো ভাই। এটা একটা শখ, এটা একটা শখ আপনি বলতে পারেন। এটা আমার শখের। And I can see your watch. এগুলো হচ্ছে জাস্ট আমার ওয়াচ কালেকশনও আছে। হ্যাঁ, মোটামুটি। আমি খুব একটা ওয়াচ কালেক্টর না, বাট কালেকশনে আছে আমার কিছু। ও মাশাআল্লাহ, মানে নিজের স্বাদটা পূরণ করতে পারছেন, আবার মানুষের জন্য করতে। এটা আমি করে শান্তি পাই। যেমন আপনি দেখেন, আপনি যখন একটা মানুষকে হেল্প করেন, জি, আপনি লেট আস ট্রাই, আপনি আজকে একটা মানুষকে, খুব অভাবী নিডি একটা মানুষকে আপনি হেল্প করবেন, আপনি দেখবেন আপনার শরীরের স্ট্রেস 50% এমনি কমে গেছে। আপনাকে মানসিক একটা শান্তি। আপনি রাতে ঘুমানোর সময় আপনি চিন্তা করেন, ওই যে রিক্সাটা লোকটা চালিয়ে তার ফ্যামিলিকে খাওয়াবে, সেখানে তার বাচ্চার জন্য দুধ কিনতেছে, ঘরের জন্য একটু চাল কিনতে পারতেছে। মাশাআল্লাহ, এই যে একটা মানসিক শান্তি। আমি ভাই 2টা এতিম বাচ্চা দত্তক নিছি, আমি জানি হাউ ইটস ফিল। আপনার মতো এত দূর যাওয়ার ক্ষমতা হয় নাই। আমাদের কাউকে না কাউকে সামান্য থেকে স্টার্ট করতে হবে। ডোনেশনটা আমি কিন্তু স্টার্ট করেছিলাম প্রথম হচ্ছে আমার বাবার পকেট থেকে নিয়ে। এইটা আমি পড়েছি এক জায়গায়, আপনি বাপের পকেট থেকে টাকা চুরি করে দান করছেন। হ্যাঁ, এটা আমার জীবনে। হাউ ইজ ইট? আমার বাবা লম্বা পাঞ্জাবি পরতো, তো পাঞ্জাবির পকেটের মধ্যে টাকা থাকতো। তখন আই থিঙ্ক আই ওয়াজ অ্যাবাউট 9 years old, তখন বা 9-10 বছর বয়স হবে। তখন হচ্ছে আমার বাবার পকেট থেকে যে টাকাটা নিয়ে তখন আমি নিয়ে যাই। ওর পকেটে কত ছিল এটা আমার মনে নাই। ও মানে ইউ কুডন্ট কাউন্ট? না, আই কুডন্ট কাউন্ট। তো টাকাটা নিয়ে আমি কিন্তু ওই যে একটা নৌকার মাঝি ছিল,
ওনার ঘরে সিলেটে? হ্যাঁ সিলেটে। আচ্ছা। ওনার আমি দেশে আসছিলাম তখন ওনার যে বাড়িতে টিন লাগবে, জি। তো আমি ওনাকে টিনের জন্য ওই টাকাটা আমি দেই। তো এখানে আসলে বেশি দিয়েছি না কম দিয়েছি সেটা আমি জানি না, বাবার পকেটে যা ছিল তা দিয়ে দিয়েছি। তো পরের দিন আমার বাবা এই জিনিসটা দেখে ঘরের মধ্যে একটু চিল্লাচিল্লি করতেছে, টাকা গেল কই। তখন হচ্ছে মানে বাবার সন্দেহটা আমার দিকে পড়ছে, উনি কিছু বলে নাই। তো বাবা এটা দেখার জন্য আমার ছেলে কি নষ্ট হয়ে যাচ্ছে না কি করতেছে বুঝি নাই, তো বাবা আবার টাকা রাখলো। তো আবার টাকা রাখছে, তখন হচ্ছে আমি ওই টাকাটা আমি আবার নেই পরের দিন। তো নেওয়ার সময় তখন আমার বাবা দূর থেকে ফলো করে, এটা আমি পরে জানি, দূর থেকে ফলো করে আমি কি করি। তখন হচ্ছে ওই সময় আমাদের গ্রামের পূর্ব সাইডে একটা বাড়ি ছিল, মানে বাবা আপনার পেছন নিয়েছে? হ্যাঁ, বাবা একটু দূর থেকে ফলো করতেছে আমার ছেলে কি করে। তখন আমি যখন আমাদের পূর্বে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা লোককে ওনাকেও টিনের জন্য টাকা দিই। আগে বলছিল বাবা আমার টিনের দরকার, টাকা দরকার, আমি দিয়েছিলাম। তখন আমার বাবা এই জিনিসটা খুব ফলো করছে, ফলো করে এরপরে আমার ইন্সপিরেশনটা হচ্ছে ওই জায়গা থেকে আমার যে চ্যারিটি ওয়ার্ক। এরপরে যেমন আমার বাবা যখন বলছে আমাকে ঘরের মধ্যে বসায় বলছে, বাবা পকেট থেকে নিতে নাই, তুমি একটা কাজ করো, তোমার যদি যে লাগে তুমি দান করতে হয় তুমি বাবাকে বলিও, অথবা আমি এই ড্রয়ারে আজকে টাকা রাখলাম তুমি এখান থেকে নিও। তো ওই ওখান থেকে নেওয়া, তো যাতে ওই অভ্যাসটা আমি পরে বুঝছি যে ওই অভ্যাসটা হচ্ছে যদি পকেট থেকে নিলে চুর হয়ে যেতে পারি, যার কারণে বাবা কিন্তু টেবিলের মধ্যে রাখছে এবং ওনাকে বলতে বলছে, এবং উনি ইন্সপায়ার করছেন রীতিমতো। আমার বাবা, আমি আমার ডোনেশনের পিছনে আমি আমার বাবার ফুটস্টেপ ফলো করি। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক, সর্বোচ্চ সম্মান দান করুক আপনার মা বাবাকে। ভাই যদি অ্যালাউ করেন আপনার লাভ লাইফে আসতে চাই, কে ছিল প্রথম? আমার মা। তারপরে? আমার মা। পরেরটুকু না, মানে মা বাবাকে বাইরে এসে? আচ্ছা, আমার মেয়ে। আর মেয়ের মা? মেয়ের মা তো হচ্ছে ও তো আমার জীবন সঙ্গিনী, ও তো আমার জান্নাতের শি ইজ দ্য কুইন, শি ইজ দ্য কুইন অফ মাই জান্নাত। পরিচয় কেমন করে? ওটা আমরা না বলি। আচ্ছা ঠিক আছে, বাট ওনার আপনার সম্পর্কে অভিযোগের জায়গা কি? কারণ সেই মানুষটাই সত্যিকারের কথা বলতে পারবে। আমার ওয়াইফ হচ্ছে, আর একটা হচ্ছে ফসল অফ মাই মাম, আমার মায়ের দোয়া। ও হচ্ছে, ও আমাকে এত ইন্সপায়ার করে ডোনেশন করার জন্য। এইখানটায় এত সময় দেন বাংলাদেশে, এটা তো তার জন্য একটা সতীনের মতো হয়ে যাওয়ার কথা যে তুমি বাংলাদেশে। আমার ওয়াইফ আমার দেশে আছে, আমি যেখানে যাই আমার বউকে আমার ওয়াইফকে আমি সাথে রাখি। দ্যাটস নাইস। আমি উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ড অ্যাজ ওয়েল। সে আমার শুধু জীবন সাথী না, সে আমার খুবই ক্লোজ বন্ধু। আমি দেশে আসছি, আমার ওয়াইফকে আমি নিয়ে আসি। এই জায়গা তো সব ছেলেরাই একটু চায় যে বউয়ের সাথে আলাদা থাকবে, নিজে ঘুরবে, নিজে করবে। তাদের জন্য বলেন যারা এই কাজ করে। আমি বলি আমার মেয়ের বয়স 3 বছর, এখন পর্যন্ত আমার মেয়ে আমার বুকের মধ্যে ঘুমায়। আমার মেয়ের যদি শ্বাসটা জন্য, আমার মেয়েটা হচ্ছে আমার মায়ের রেপ্লিকা, তো আমার মেয়ের যখন শ্বাসটা যদি আমার শরীরে না লাগে আমার ঘুমই আসে না। সো এই জন্য আমি কোথাও থাকতে পারি না। সো আমার মেয়েটাকে আমার সাথে রাখতে হয়, তো মেয়েকে সাথে রাখতে হলে তো মা তো অটোমেটিকলি চলে আসে। ইস, দিস ইজ সো নাইস, দিস ইজ সো নাইস। এবং আমি ওইটুকু জানি যে বউয়ের অনুমতি ছাড়া, বউয়ের সার্টিফিকেট ছাড়া তো কেউ জান্নাতে যাইতে পারবে না। বউ দেখেন যে জান্নাতে একটা যে ছেলে পুরা জীবন ইবাদত করে, দান খয়রাত করে, সব কিছু করে জান্নাতে সার্টিফিকেট পায় না, কিন্তু একটা মেয়ে যা কয়েকটা কাজ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ছেলেদের বেলা ওয়াজিব নাই, তার মধ্যে একটা হচ্ছে পর্দা, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে স্বামীর খেদমত, মানে এইরকম কিছু কিছু জিনিস মেয়েদের 5টা মনে হয় আছে, যে 5টা কাজ করলে মেয়েরা কিন্তু জান্নাতে কনফার্ম। কিন্তু ছেলেদের বেলায় কোনো কিছু নাই, অনেক কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, সো একটা যে ভালো বউ মানে হচ্ছে একটা আপনার ঘরে জান্নাত মনে করি। ভাই আমি জান্নাতে ঢোকার আগের অবস্থায় আসতে চাই। হয় কি যে আপনি যখন আমাকে ব্যবসার গল্পগুলো বলছিলেন, আপনি শুরুর কথাটাতে আমরা এখনো বড় হওয়া পর্যন্ত যাইনি, ওই জায়গাটা একটু আসবেন যে শুরুতে আপনি ব্যর্থ হচ্ছেন, আবার সমান আসতেছে, লস হচ্ছে, তারপরে বিগ জাম্পটা কিভাবে? বিগ জাম্পটা হয়েছে কি, আমার লাস্ট আমি আপনাকে বলি যে 2016-তে যখন আমার মা মারা যায়, তখন 2016-তে আমার টোটাল অ্যাসেট ছিল প্রায় 4.9 মিলিয়ন পাউন্ড। 4.9 মিলিয়ন পাউন্ডের অ্যাসেটের মধ্যে আপনি মনে করেন আমি পুরো জিরো অ্যাসেট হয়ে গেছি বাই গিভিং হার দ্য বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট, এভরিথিং, সব কিছু এগুলো করে আমি শান্তি আছে ওটুকু যে আপনি করতে পারছেন। হ্যাঁ, আমি সব কিছু প্রাইভেটভাবে করেছি। যেমন একটা সময় আমি আমার মাকে দেশে নিয়ে আসছিলাম, এখানে এসে উনি অসুস্থ হয়ে পড়ছেন, তখন আমি স্কোয়ার হাসপাতালে আমার মাকে ট্রিটমেন্ট দিই। স্কোয়ারের মধ্যে তখন হচ্ছে তাদের একটা প্রেসিডেন্সিয়াল সুইট আছে, যে রুমের মধ্যে আমার মাকে রেখে আমি ট্রিটমেন্ট দিয়েছি। তো এগুলো স্কোয়ারের সবাই আমাকে চিনেন এগুলোর কারণে। তো মানে সবসময় দ্য বেস্ট হসপিটাল হতে হবে এবং বেস্ট রুম হতে হবে, এরপর দ্য বেস্ট যে মেডিকেল কেয়ার হতে হবে, এগুলো করেছি। তো আমি তখন একটা গল্প বলি, আমি তখন বাংলাদেশে আমার সব ক্রেডিট কার্ড মানে মোটামুটি খালি হয়ে গেছে।
তো আমি আমার মাকে স্কোয়ারে নিয়ে আসছি। তো একটা কাহিনী আমার জীবনে আজকে পর্যন্ত আমাকে খুব কষ্ট দেয়। আমি আমার মাকে স্কোয়ারে রাখছি। এখন আমার আম্মুর বিল মনে হয় চলে আসছে প্রায় অলমোস্ট 29 লক্ষ টাকার মতন। তো 29 লক্ষ টাকা না 23 লক্ষ, দুইটার মধ্যে একটা আমি এই মুহূর্তে মনে নাই। তো বিল হয়ে গেছে, আমার কাছেই আছে মাত্র হলো প্রায় 10-11 লাখ টাকা। তো আবার কিন্তু আমার মাকে প্রেসিডেন্সিয়াল সুইটে আমি রাখছি। তখন আমি বাসায় আসছি, প্রচণ্ড মানসিকভাবে একটা অস্বস্তি অবস্থায়। আমি কী করব, আগামীকালকে আমার মাকে ডিসচার্জ করব। তো এটা আপনি নিতে পারেন। আমি ওই সময় আসরের পরে ঠিক বাসায় আসছি, আসার পরে আমি মানসিকভাবে আমার মাথা কাজ করতেছে না, আমি কী করব। তখন আমি আসরের নামাজটা আদায় করছি। আদায় করার পরে আমি সজদার মধ্যে পড়ে জায়নামাজের মধ্যে কান্নাকাটি করা শুরু করছি যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো, আমি কী করব। আমি চাইলে অনেকের কাছ থেকে নিতে পারি, তো আমি জীবনে কারোর কাছে হাত পাতাই নাই। এটা আমার জীবনের একটা রেকর্ড। আমি জীবনে ইভেন টু মাই ওন ফ্যামিলি, আমার নিজের ভাইদের কাছেও আমি জীবনে বলি নাই আমাকে একটু হেল্প করো। এটা আমার নিজের জন্য করি নাই, আমার মায়ের জন্য আমি করি নাই। এটা আমি কখনো আমি জানি না, এটা আমার যায় না। এটা আমার হচ্ছে, যদি আপনি অহংকার বলেন অহংকারে বলতে পারেন, এটা আমি আমার সেলফ রেসপেক্টের কথা বলতে পারি। তো আল্লাহ তুমি আমাকে ইয়ে করো। তো এরকম করে আমি তখন যেটা হয়, হঠাৎ করে মাগরিবের সময় আমি বলে ফেলি। তখন মেজর জেনারেল উনি আমাকে ফোন করলেন যে ফাহিম, যে তুমি কোথায় আছো? আমি বললাম স্যার আমি বাসায়। তো আমি তোমার আম্মুকে দেখতে যেতে চাচ্ছিলাম। তো স্যার করলেন কি, আমি বললাম স্যার তাহলে আমি আসতেছি। তো বাই দ্য টাইম স্যার কিন্তু অলরেডি হসপিটালে চলে গেছেন। হসপিটালে চলে গিয়ে স্যার কিন্তু আমি জানি না, তো আমার মায়ের যে মাথার পাশে বসে উনি দেখি গল্প করতেছেন। আমি যখন রুমের মধ্যে ঢুকি তখন দেখি কি এই হসপিটালের রিসেপশন থেকে একটা মেয়ে একটা বিল স্যারের কাছে নিয়ে গেছে, স্যার ওটা সাইন করে দিচ্ছে। তো আমি জিনিসটা একটু কনফিউজ ছিলাম, আমি বুঝি নাই। তখন স্যারকে আমি সিএফ করে নিচে আসলাম, এসে বিদায় দিলাম, আমি বুঝি নাই। তো করে আমি তখন রিসেপশনে আবার যাই, আমার একটা সন্দেহ ছিল এবং ছিল। তো আমি রিসেপশনে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে স্যার তো একটু আগে তো আপনার যে বিলটা কমপ্লিট হয়ে গেছে, পে করা হয়ে গেছে। ও মা। তখন স্যার পে করলেন। পে করার পরে তখন আমি প্রচণ্ড আবেগে হয়ে গেলাম। আমি সাথে সাথে গাড়িতে উঠছি, ওটার পরে স্যারের বাসায় চলে গেছি, ক্যান্টনমেন্টে চলে গেছি। গিয়ে জিজ্ঞেস করলাম স্যার এটা কীভাবে সম্ভব, আপনি এটা ইয়ে করলেন? বলে ফাহিম গতকালকে তোমার সাথে যখন আমি দেখছি তোমার চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি কি একটা অভাব, কিন্তু তুমি বলতে পারতেছো না। এবং আমার কেন যেন তোমার ভাবিও বলতেছে কেন যেন ফাহিম মনে সমস্যায় পড়ছে। ওই আমি তোমার মাকে দেখার জন্য, এই জন্য তোমার আগে জানতে চেয়েছি তুমি কোথায়। তুমি যদি বাসায় হো তাহলে তোমার অজানা অবস্থায় আমি গিয়ে পেমেন্টটা করবো। এইরকম জীবনে আমি মিরাকল সাপোর্ট পেয়েছি, আমি এরকম অনেক মিরাকল সাপোর্ট পেয়েছি। মার প্রতি আপনার ভালোবাসা এবং দ্যাটস কাম ফ্রম আল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউ গট সো মেনি গুড পিপল অ্যারাউন্ড ইউ। আই ডু আমি এটা খুব প্রাউডলি বলতে পারি। আমাকে অনেক মানুষ অসম্ভব ভালোবাসে। আপনি দেখেন এই একটা ছোট উদাহরণ দিয়ে দেখেন সিলেট টাইটান্স নিয়ে যখন আমার পিছনে অনেক মানুষ সমালোচনা করা শুরু করছে, তখন পুরা সিলেট এবং আদার যে বাংলাদেশ যে সবাই আমাকে, এটা কিন্তু আমার প্রাপ্য ছিল না, এটা ছিল আল্লাহ প্রদত্ত। প্রত্যেকটা মানুষ ফাহিম ভাই, আমি আপনাকে চিনতাম না, আমি আপনার কলিজা পর্যন্ত দেখছি, আরে বাপরে তো অন্য জিনিস। এ মনে হয়েছে বাংলাদেশের জন্যই আসছে। আপনি আমাকে টাচ করছেন, আমার মতো কোটি মানুষকে, 18 কোটি মানুষকে আপনি টাচ করছেন ভাই। আমি এটা আমার বাবা মার দোয়া। আমি মনে করি যে ব্লেসিং ফ্রম মাই লেট প্যারেন্টস। আল্লাহ কবুল করুক তাদের। ভাই সিলেট এবং বাংলাদেশের মানুষের জন্য হেলথ অ্যান্ড এডুকেশনে আপনার চিন্তা কি? আমি এডুকেশন নিয়ে আমি কাজ করতেছি আপাতত। তো বিশেষ করে আমার যে 2টা উপজেলা আছে, এই 2টা উপজেলাকে আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে সবচাইতে শিক্ষিত উপজেলা করতে, যেহেতু এই এলাকা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি ফাহিম বাড়ানোর পিছনে এই এলাকার মানুষের অসম্ভব অবদান। এরপরে হচ্ছে যেমন আমার ইচ্ছা হচ্ছে একটা হসপিটাল করব মা এবং শিশুর জন্য। যে আপনি দেখবেন আমাদের দেশে একটা ব্যবসা হচ্ছে মেডিকেল সিস্টেমে, যে না ওটাও না, আমি বলবো যে বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের জন্য, যেমন ডেলিভারি দিতে গেলেই কেটে ফেলবে। তো এই জিনিসটা যাতে না হয় সেটার জন্য আমি একটা হসপিটালের চিন্তা ভাবনায় আছি, যে যদি সিজার করতে হয় তাহলে ইট উইল বি দ্য সেম কস্ট যেটা হচ্ছে নর্মাল ডেলিভারি কস্ট। সো মানুষের এই কনফিডেন্টটা দেওয়ার জন্য এই হসপিটালে কোনো ব্যবসার জন্য না,
সেবার জন্য। সো এরকম একটা চিন্তা ভাবনা, এবং সেই জন্য আমি অলরেডি সিলেট শহরে জমি কিনে রেখে দিয়েছি। আগামীতে যে গণতান্ত্রিক সরকার আসবে তখন তাদের সাথে বসে আমি আমার যে প্ল্যানটা বলবো, ইনশাআল্লাহ সেই জায়গায় এডুকেশন আমি অলরেডি কাজ করতেছি। আর যতটুকু লাইক আই সেড, আমি আমার 2 উপজেলা নিয়ে আপাতত স্টার্ট করছি, ওদের ভবিষ্যতে যদি সম্ভব হয় সেটাকে এক্সপ্যান্ড করবো ইনশাআল্লাহ। আমি আপনার উপজেলা ভ্রমণ করে এসেছি, ঘুরে এসেছি, এবং আমি ওখানকার মানুষের মুখে আপনার কথা শুনেছি, এবং আমার অবাক লাগে আপনি যখন হাঁটেন মনে হয় মৌমাছি লেগে যায়। এটা ব্লেসিং, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এটা আপনি অনেক টাকার মালিক হতে পারেন, অনেক টাকার মালিক, কেউ আপনাকে মূল্যায়ন করবে না। মানুষের ভালোবাসা পাওয়া যেরকম সহজ সেরকম কঠিন। সো আপনি হোল হার্টেডলি মানুষদেরকে ভালোবাসতে হবে। এই জায়গাটা, আপনি অনেক টাকার মালিক, মানুষ বদার করে না আপনি কত টাকার মালিক, মানুষ এটা বদার করে আপনি ওদের জন্য কতটুকু করতেছেন। আপনি ভাই আপনার নিজের মনের কাছে কোনো অতৃপ্তি আছে কোনো কিছু নিয়ে? অতৃপ্তি তো, যদি আমি পারতাম, সত্য কথা কি, পুরা দেশটাকে মাদক মুক্ত করতাম। এই জিনিসটা আমার অনেক আমার কাজ করে। আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি মাদক মুক্ত বাংলাদেশ চাচ্ছি, বেকার মুক্ত বাংলাদেশ চাচ্ছি। আমি মনে করি আমি ব্যর্থ, আমি কিছুই করতে পারতেছি না। আমাদের যতটা সরকার আসে প্রত্যেকটা হলো চুর সরকার আসে, কেউ কিন্তু এগুলো নিয়ে কাজ করে না, সবগুলো আসে তাদের পেটের দাম দেয়। মানে এরা কিন্তু আমাদের দেশের মানুষের জন্য কিছুই করে না। যার একটাই কারণ হচ্ছে আমি রাজনীতিতে ডাইরেক্টলি ইনভলভ হই না। আমি কাউকে বিশ্বাস করতে পারি না এই জায়গাটায়, কেউ করে না। বিশ্বাস করেন, আপনি যে সবগুলাই মনে করে যে দেখেন, আপনি একজন রাজনৈতিক নেতা হবেন, আপনি জনগণের বুটে হয়েছেন, আপনি তো জনগণের চাকর, আপনি তো মানুষের সেবা দিবেন। আপনি দেখবেন তাদের কাছে মানুষ যেতে পারে। আপনার একটা কথা, পদবি এবং পজিশনের জন্য যে যার মতো যা কিছু বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ, আপনার ডায়লগ এটাই তো হচ্ছে। এটা তো ঐতিহাসিকভাবে এটা চলে আসছে, এবং আমি জানি না এখন তো বাংলাদেশে মানুষ পরিবর্তন চায়, দেখি আগামীতে কি হয়। তো আমি চাই আমাদের বাংলাদেশটা, সত্য কথা, বাংলাদেশটা হচ্ছে তার মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে এই যে বেকারত্ব, এটা দূর হবে। বাংলাদেশে আপনি বেকারত্ব দূর করার জন্য কিছু করেছেন? এনি ইন্ডাস্ট্রি অর এনিথিং? আমি কোনো সরকারকে বিশ্বাস করি না। আমি 7 বছর পরে বাংলাদেশে আসছি। বিগত সরকারের সময় আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি একটা প্রজেক্ট নিয়ে, যেটা আমি হয়তো এখন বলতে পারতেছি না, সেই জায়গার মধ্যে তারা কমিশন চেয়েছিল। যেই কমিশনের কারণে আমি আমার জীবন রিস্ক ফিল করছি যখন আমি এটা রিফিউজ করেছি। এরপর আমি আর দেশে আসি নাই। সো এই দেশে কোনো কিছু করতে হলে তো এইগুলা তো দেখি। আগামী গণতান্ত্রিক সরকার আসার পরে নিশ্চয়ই আমার কিছু প্ল্যান আছে, সেগুলো আমি এক্সিকিউট করবো যদি আল্লাহর হুকুম হয়, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা লাস্টের দিকে, বাংলাদেশে এখন বেসিক সমস্যার জায়গায় দুটো আছে। একটা হচ্ছে নেশা, সেটা অনেক ধরনের নেশা আমাদের তরুণ সমাজ জড়িত, আর একটা হচ্ছে কর্মহীনতা। এদের জন্য আপনার যদি কোনো আইডিয়াস থাকে, আপনার কোনো বাংলাদেশ নার্কোটিক্স যে টিম জানে, আমি আমার সোশ্যাল মিডিয়ামে একটা ভিডিও দিয়েছিলাম। আমি কয়েক লক্ষ টাকা প্রতি মাসে খরচ করি এই নার্কোটিক্সের, যাতে বাংলাদেশের মাদক থেকে মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। আমি পুরো বাংলাদেশে এটা কাজ করতেছি, অনেক বছর থেকে আমার ভলান্টিয়ার টিমরা কাজ করতেছে। তো আমি সত্য কথা কি, এটা জীবনে আমি সাকসেস হতে পারবো না যদি আমাদের বর্ডার সাইডটা যদি এটা কন্ট্রোল না হয়। আমরা সব কিছু কিন্তু পুলিশের উপর দোষ দেই, অতএব আমাদেরকে কিন্তু বিজিবিরা কি করতেছে এটা আমাদেরকে দেখতে হবে। মানে তারা তো বর্ডারের দায়িত্বে আছে। সো এবং সবাই বলে যে মাদক বর্ডার দিয়ে আসে। হ্যাঁ, মাদক তো বর্ডার দিয়ে আসে, এটাই তো সত্য। এটা তো সত্য, এছাড়া অন্য কোনো না। মাদকটা হচ্ছে কি আমাদের দেশে কোনো একটা দেশ এমনও হতে পারে, যেটা আমার মন বলে, কোনো একটা দেশ, কোনো একটা জাতি চাচ্ছে আমাদের জাতিটাকে ধ্বংস করার জন্য, অশিক্ষিত করার জন্য, নেশা করার জন্য। যে কারণ একটা দেশকে ধ্বংস করার জন্য তাদের যদি আপনি ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেন, শিক্ষাক্ষেত্র ধ্বংস করে দেন, তাহলে আপনি সেটা পারবেন। তো আমি মনে করি এটার পিছনে কোনো একটা হিউজ কনস্পিরেসি আছে, নতুবা এটা কেন বন্ধ হবে না। তো এই জিনিসটা অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন জুয়া। হ্যাঁ, অনলাইন জুয়াটা এই সম্পর্কে আমার ধারণা ছিল না আমি টাইটান্সে না আসলে। সো মোটামুটি আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন। হ্যাঁ, এটা আন্ডার ইনভেস্টিগেশন। সো ওকে, আন্ডার ইনভেস্টিগেশন। সো যারা দেখছে, ইয়াং যারা, তাদের জন্য আপনার ইন্সপিরেশনাল যদি কিছু বলার। আমি সবাইকে এই কথাটা বলবো যে তুমি যদি আল্লাহর উপর সামান্য বিশ্বাস করো, আল্লাহর যে যদি তুমি যেই ধর্মের হও না কেন, তুমি যদি তোমার সৃষ্টিকর্তার উপর সামান্যতম বিশ্বাসী হও, তাহলে
আমার এই কথাটা আজকে তোমাদের জন্য হয়তো কোনো দিন একদিন বলতে পারবা, কাজে আসতে পারে। সেটা হচ্ছে তোমার বাবা মার পায়ের নিচে পায়ে জড়িয়ে ধরো, আজকে কান্নাকাটি করো, তাদের ব্লেসিং নাও, তাদের কথা শুনো, এবং পারলে তাদের পছন্দের কিছু ফল ফ্রুট যা আছে এনে তাদেরকে খাও, তাদের পছন্দের কাপড় এনে দাও, এবং তাদের ভালোবাসা, তাদের দোয়াটা নেওয়ার চেষ্টা করো। যদি আমি বিশ্বাস করতে পারি, আল্লাহ ইজ্জতের কসম, আল্লাহ প্রত্যেক রাহমত বারাকাতের কসম, আমি বলতে পারি জীবন সাকসেস। মাশাআল্লাহ। আমি খুঁজতেছিলাম একটা মানুষ যাকে আমি ফলো করতে পারি, and you are that one. Thank you. Thank you very much. It's my Allah pleasure. bless Thank you, brother. Thank you. Thank you. Thank you. তালি দাও সবাই একটা। But it's really honor. It's really honor. খুব খুশি হয়েছে আপনি আমার